হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। সামনেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির মিসলেনিয়াসের এক্সাম। আর এই ভিডিওটা মিসলেনিয়াসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ অবধি আমাদের সাথে থাকতে হবে। একটা জিনিস মনে করো, ধরো তুমি এক্সাম দিতে গেছো মিসলেনিয়াসের একটা কোশ্চেন, সেটা তোমার হুবহু মনে হলো যে মিসলেনিয়াসের আগের বছর বা কোনো একটা ইয়ারে এসেছিল। তাই মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন ধরো হুবহু কমন আসলো না, কিন্তু তার কনসেপ্ট প্যাটার্ন অনেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মতন হতে পারে। তাই আজকের এই ভিডিওতে যেমন আমরা মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব, আবার বায়োলজির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো মিসলেনিয়াসের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই কোশ্চেনগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তাই এই ভিডিওটা হতে চলেছে খুব ইম্পর্টেন্ট। তাই চলো শুরু করি, আর দেরি না করে আজকের ভিডিও দেখে নিই আমাদের প্রথম কোশ্চেনটা কি রয়েছে। দেখো বলেছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমে মোট কটা ক্রোমোজোম থাকে? আচ্ছা, এটা জানার আগে আমাকে একটা বলো তো, আমাদের শরীরে টোটাল কটা ক্রোমোজোম থাকে? আমাদের শরীরে টোটাল যে ক্রোমোজোম থাকে সেটা হচ্ছে 46টা। এই 46টার মধ্যে 44টা কি থাকে? অটোজোম। আচ্ছা, অটোজোম মানে কি? যেটা আমাদের দেহের আকৃতি, আমাদের আইকিউ লেভেল, মানে আমাদের শরীরের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে নির্ধারণ করে এই 44টা অটোজোম। এবার এই 44টা অটোজোমের সাথে যদি সেক্স ক্রোমোজোম হয় এক্স এক্স, তাহলে তাকে আমরা ফিমেল বলবো নাকি মেল বলবো? তাকে আমরা বলবো হলো ফিমেল। আর যদি 44টা অটোজোম এটা সেমই রয়েছে, কিন্তু তার সাথে যদি সেক্স ক্রোমোজোম থাকে এক্স ওয়াই, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হলো ছেলে। কোশ্চেনটা দেখো, নর্মালি আমাদের শরীরে 46টা ক্রোমোজোম থাকে, কিন্তু টার্নার সিনড্রোম এমন একটা ডিজিজ যেটা কিন্তু আমাদের বাই বার্থ হয়ে থাকে, মানে জন্মের পর এই সিনড্রোমটা কিন্তু হয় না। মানে জন্মগতই যদি কেউ টার্নার সিনড্রোম হয় তাহলে সেটা জন্মগতই হবে। তাহলে এই টার্নার সিনড্রোমের প্রথমে আমাদের দেখতে হবে ক্রোমোজোমের প্রকৃতিটা কিরকম। ক্রোমোজোমের প্রকৃতি দেখো, টার্নার সিনড্রোমে 44টা তো অটোজোম থাকছে, তার সাথে যে সেক্স ক্রোমোজোম থাকছে সেই সেক্স ক্রোমোজোমের প্রকৃতি থাকছে এরকম, মানে একটা এক্স তো থাকছে, তার সাথে যে আর একটা এক্স ক্রোমোজোম হলে সে মেয়ে হয়ে যাবে, কিন্তু সেই এক্সটা তার থাকছে না, ওই এক্সটা অমিট থাকছে। তাহলে বেসিক্যালি সে ফিমেল হলেও তার মধ্যে কিন্তু কিছু ফিমেল ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সও থাকছে। মানে ধরো ওই যে না, আমরা যে ফর্ম ফিল আপের সময় দেখি না মেল ফিমেল এবং আদার্স, মানে যার মধ্যে মেল এবং ফিমেল দুজনেরই বৈশিষ্ট্য থাকবে। তাহলে টার্নার সিনড্রোম যাদের হয় তাদের ক্রোমোজোমের সংখ্যাটা কি হয়? 44 তো রয়েছে, আর এক্স হলো 45, একটা তো থাকছে না। তাহলে কত হবে টার্নার সিনড্রোমের মোট ক্রোমোজোমের সংখ্যা? এখানে দেখো লেখা আছে 45, 46, 47 এবং 48। কটা হয় ক্রোমোজোমের সংখ্যা? হয় হলো অ্যান্সার এ 45। বুঝেছো এটা সবার ক্লিয়ার? তাহলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে বলেছে খাদ্য জালে এই শক্তির প্রভাবটা কি হয়? দেখো শক্তি কি হয়? শক্তি কখনো নষ্ট বা সৃষ্টি হতে পারে? শক্তি কখনো নষ্ট বা সৃষ্টি হতে পারে না। শক্তি সবসময় একটা অর্গানিজম থেকে আর একটা অর্গানিজমে বা সবসময় কি হচ্ছে, স্থানান্তর হচ্ছে। মানে ধরো ঘাস, ঘাসকে খাচ্ছে হলো ঘাস ফড়িং, ঠিক আছে? ঘাসকে খাচ্ছে হচ্ছে ঘাস ফড়িং। ঘাস ফড়িংকে কে খাবে? ঘাস ফড়িংকে খেলো ধরো ব্যাঙ। এবার ব্যাঙকে কে খাচ্ছে? ব্যাঙকে খাচ্ছে হচ্ছে সাপ। এবার সাপকে কে খাচ্ছে? ময়ূর। তাহলে আমাকে একটা কথা বলো, এই যে খাবারটা যে খাচ্ছে, মানে খাদ্য তো ঘাস, ঘাস ফড়িং, এটা তো হবে না যে ব্যাঙকে ঘাস ফড়িং খাচ্ছে। তাহলে খাদ্যের ট্রান্সফারটা দেখো একমুখী হচ্ছে। তাহলে কি শক্তির ট্রান্সফারটাও কি একমুখী হবে? ভালো করে শোনো, ঘাসের মধ্যে যে মানে ঘাস, আচ্ছা আমাকে একটা কথা বলো, ঘাস ঘাস কোথা থেকে খাবার খাচ্ছে? ঘাসে কোথা থেকে খাবার তৈরি হচ্ছে? ঘাসে খাবার তৈরি হচ্ছে সূর্যালোক থেকে। সূর্যালোক থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে আর হচ্ছে তোমার জল নিচ্ছে।
সবকিছু নিয়ে ঘাস কি করছে, নিজের খাবার নিজেই তৈরি করছে। আমাকে বলো তো, যে ঘাস নিজের খাদ্য যে নিজে তৈরি করে, সেটা কি উপায়ে নিজের খাদ্য নিজে তৈরি করে, প্রসেসটার নাম কি, নিচে কমেন্টে লেখো। এবার দেখো, ঘাস যে শক্তিটা অর্জন করলো খেয়ে, সেই শক্তির কত পার্সেন্ট এনার্জি ঘাস ফড়িংকে দেবে। যদি ঘাসের থাকে 100 কিলো ক্যালোরি এনার্জি, তাহলে এই যে 100 কিলো ক্যালোরি এনার্জির মধ্যে ও মাত্র কত পার্সেন্ট দেবে, মাত্র 10% এনার্জি ও ঘাস ফড়িং এর মধ্যে দেবে। মানে 10 kcal এনার্জি ও ঘাস ফড়িংকে দিল। ব্যাংকে কত দিল? 1। সাপকে কত, সাপের মধ্যে কত আসলো? 0.1। আর ময়ূরের মধ্যে কত আসলো? 0.01। ভালো করে বোঝো, ঘাসের মধ্যে যদি 100 কিলো ক্যালোরি এনার্জি থাকে, তাহলে মাত্র 10% এনার্জি ঘাস ফড়িং এর মধ্যে ট্রান্সফার হবে। বাকি 90% এনার্জি বিভিন্ন ভাবে, তার রেসপিরেশন, তার বিভিন্ন মুভমেন্টের কাজে কিন্তু এই ঘাস মানে 90% এনার্জি কি হচ্ছে, খরচা হয়ে যাবে। ঘাস ফড়িংও সেম, ব্যাঙ যখন ঘাস ফড়িংকে খেলো, তখন শুধুমাত্র 10% এনার্জি ট্রান্সফার হলো ঘাস ফড়িং থেকে ব্যাঙের মধ্যে। বাকি 90% এনার্জি বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে সে খরচা করে ফেললো। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটাকে আমি কি বলি, খুব ইম্পর্টেন্ট, বারবার এসেছে পরীক্ষায়, সেভ করে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো। লিন্ডম্যানের সূত্র। যদি বলে লিন্ডম্যানের সূত্র অনুযায়ী শক্তির প্রবাহটা কত পার্সেন্ট হয়, 10% হয় একটা খাদ্য শৃঙ্খল থেকে আর একটা, মানে একটা ট্রফিক লেভেল থেকে আর একটা ট্রফিক লেভেলে। ঠিক আছে, আচ্ছা এই যে শক্তির ট্রান্সফারটা হচ্ছে, এটা কি একমুখী হচ্ছে না দ্বিমুখী হচ্ছে? মানে ঘাস ফড়িং থেকে কি আবার ঘাসে এনার্জি ট্রান্সফার হতে পারে? কোনোদিনও না। তাহলে সব সময় শক্তির প্রবাহটা কি হবে, একমুখী হবে। দেখি অপশনে একমুখী কোথায় আছে, প্রথমটা দ্বিমুখী হবে না, একমুখী হবে। চক্রাকার তো হয়ও না, অনিয়মিত কোনো দিন হয় না, সব সময় একই দিকে এনার্জি ট্রান্সফার হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরের কোশ্চেনটা দেখো কি বলেছে, নিমজ্জিত জলজ উদ্ভিদে স্টমাটা কোথায় থাকে? নিমজ্জিত জলজ উদ্ভিদে স্টমাটা কোথায় থাকে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, স্টমাটা, এই ধরো পাতা, পাতার ওপরের তলে থাকছে নাকি নিচের তলে থাকছে? আচ্ছা সেটাই বুঝলাম, স্টমাটা ওপরের তলে থাকছে না নিচের তলে থাকছে নাকি একদমই থাকছে না, এইসব বোঝার আগে স্টোমাটার কাজটা কি? স্টোমাটা হচ্ছে পাতার এমন কিছু ছিদ্র, যার মাধ্যমে ধরো গাছের অতিরিক্ত জল সে বাষ্পমোচন প্রক্রিয়ায় বাইরে বের করে দিচ্ছে। আবার ওই স্টোমাটার মাধ্যমে কি হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে, মানে CO2 নিচ্ছে, অক্সিজেন ছাড়ছে। তাহলে এইটা হচ্ছে স্টোমাটার কাজ। তাহলে যে সমস্ত উদ্ভিদ রয়েছে স্থলজ, মানে ধরো আম গাছ, কাঁঠাল গাছ, স্টমাটা তাদের কোথায় থাকে? নিচে। যদি জলজ হয়, তাহলে একটা কথা বলো তো, জলজ উদ্ভিদ, ঠিক আছে, জলজ উদ্ভিদ আলাদা, আর নিমজ্জিত জলজ উদ্ভিদ, সম্পূর্ণভাবে নিমজ্জিত, এখানে কোশ্চেন হবে সম্পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদ। জলজ উদ্ভিদ মানে যে গাছ, পদ্ম, পদ্ম গাছ, পদ্ম ফুলটা যেটা দেখতে পাই আমরা, পদ্ম পাতা, সেটা জলজ উদ্ভিদ। তাহলে জলজ উদ্ভিদের স্টমাটা যদি পাতার নিচে থাকে, তাহলে ওর কি জল সংরক্ষণ করে রাখার দরকার আছে? দরকার নেই, ও জল এই রয়েছে। তাহলে জলজ উদ্ভিদের স্টমাটা থাকবে পাতার ওপরে। তাহলে এবার বলো, সম্পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদ মানে যে উদ্ভিদের ওপরের প্রান্ত আমি নিচ ওপর থেকে দেখতেই পাচ্ছি না, মানে এমন কিছু গাছ যেগুলো কি হচ্ছে মাটির মানে পুকুরের সামনে দিয়ে গেলে যে উদ্ভিদগুলোকে তুমি দেখতেই পাবে না, মানে যার মূলটাও মাটির নিচে, যার কাণ্ডের একদম টিপ পোর্শন সেটাও জলের নিচে। তাহলে সেরকম উদ্ভিদের স্টমাটা কোথায় থাকবে? ভাবো, স্টমাটা তাহলে কোথায় থাকে? ওপরের তলে না, ওপরের তলে থাকে জলজ উদ্ভিদের, নিচের তলে থাকে স্থলজ উদ্ভিদের। তাহলে উভয় তলে তো থাকে না, এটা হবে না, সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকে। তাহলে সম্পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদের স্টমাটার মাধ্যমে ওর অতিরিক্ত জল বের করে দেওয়ার দরকারই হয় না, উদ্ভিদকে ঠান্ডা রাখারও দরকার হয় না, শুধু মানে তাহলে ওর কিন্তু মানে যে স্টমাটা সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকবে। এবার আমাকে বলো, মূল নিচের কোনটি মূল নয়?
দেখো প্রত্যেকটা জিনিস দেখো, গাজর, মূলো, আলু, বিট, এই প্রত্যেকটা সবজি কিন্তু আমাদের খুব পরিচিত একটা সবজি। এবং আমরা যদি দেখি এই প্রত্যেকটা সবজি কিন্তু মাটির নিচে হচ্ছে, কিন্তু নিচের কোনটি মূল নয়? আমরা কি দেখি মূল সাধারণত মাটির নিচে থাকে, তাই তো? মূল মাটির নিচে থাকে এবং যে কাণ্ডটা দেখি সেটা কিন্তু মাটির উপরে হয়। তাহলে এই চারটে যদি মাটির নিচে থাকে তাহলে কোনটা এর মধ্যে মূল নয়? নিচে কমেন্টে লিখে পাঠাও যে 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে, এ, বি, সি নাকি ডি, লিখে পাঠাও। পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। আচ্ছা, কোনোদিন মাথায় এসেছে এত তো টেম্পারেচার বাইরে, প্রচুর গরম, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আবার তুমি যদি যাও বাঁকুড়া, বর্ধমান এসব জায়গায় ওখানে আরো বেশি তাপমাত্রা, তাহলে এত যে গরম, গাছ কিভাবে নিজের শরীরকে ঠান্ডা রাখে? আবার দেখো যখন শীতকাল হচ্ছে তখন টেম্পারেচার 15-16-তে নেমে যাচ্ছে, তাহলে তখনও গাছ কিভাবে নিজের শরীরকে বাঁচিয়ে রাখছে অত ঠান্ডার হাত থেকে? আমরা নয় সোয়েটার পরে নিচ্ছি, গরমে হালকা জামা কাপড় পরছি, এসি চালাচ্ছি, গাছ কিভাবে নিজেকে অ্যাডাপ্ট করছে? গাছ কিভাবে গরমে নিজের শরীরকে বাঁচিয়ে রাখছে, আবার ঠান্ডায় নিজের শরীরকে বাঁচিয়ে রাখছে? কোনোদিন মাথায় এই কোশ্চেনটা এসেছে? এখন দেখো কোশ্চেনটা আসবে, গাছ কিভাবে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করছে। দেখো অক্সিজেন তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ও উৎপন্ন করছে, তো অক্সিজেন উৎপন্ন করে ও শরীরকে ঠান্ডা রাখার সাথে তো কোনো সম্পর্ক নেই, তাই এটা কিন্তু হবে না। বাষ্পমোচনের মাধ্যমে, আচ্ছা বাষ্পমোচনের মাধ্যমে গাছ কি করে? গাছ কি করে? অতিরিক্ত জল বাইরে বের করে দেয়। যে জল বাইরে বের করে দিচ্ছে, তো চারপাশটা যদি জল বাইরে বের করে, তো চারপাশটা ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে না, একটা কুলিং সিস্টেম বজায় থাকবে। তাহলে কিসের মাধ্যমে গাছ নিজেকে ঠান্ডা রাখে? এই বাষ্পমোচনের মাধ্যমে। তাহলে সঠিক উত্তর এটা হবে অ্যান্সার বি। দেখো 3 নম্বর বলেছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, দেখো CO2 গ্রহণ করছে, ও কি করছে? ও সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ওই ইউজ করার জন্য, তো এটার সাথে গাছের শরীরকে ঠান্ডা রাখার তো কোনো সম্পর্ক নেই, তাই এটা তো হবে না। 4 বলছে খাদ্য তৈরি করে, খাদ্য তৈরি করে গাছের নিজের খাদ্য যে তৈরি করছে সেটা পরের ট্রফিক লেভেলে সুবিধা হচ্ছে, গাছের নিজের খাদ্যের চাহিদা মিটছে, তার সাথে শরীরকে ঠান্ডা রাখার কোনো কিন্তু এখানে খাদ্য তৈরির সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের অফলাইন সেন্টার রয়েছে প্রতিষ্ঠা এডুকেশনে দুটো। প্রথমটা রয়েছে হচ্ছে বারাসাতে। যদি কেউ বারাসাতের আশেপাশে থাকো তাহলে কন্ট্যাক্ট করতে হবে এই নাম্বারে 9088890080, এই নাম্বারে। আমি আবার বলছি 9088890080, এই নাম্বারে। আর একটা অফলাইন সেন্টার রয়েছে কলকাতায়, কলকাতায় ফুলবাগানে। তো এর জন্য ফোন নাম্বারটা, যারা কলকাতার কাছাকাছি রয়েছে তারা কন্ট্যাক্ট করবে 9088890035, এই নাম্বারে। আমি আবার বলছি 9088890035, এই নাম্বারে। তাই আর সময় নষ্ট না করে কিন্তু ঝটপট যোগাযোগ করো। যারা সামনে কিন্তু মিসলেনিয়াস এক্সাম, তাই যারা মিসলেনিয়াসের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিতে চাও তারা কিন্তু এইখানে জয়েন করতে পারো। দেখো এই কোশ্চেনটা কিন্তু আগেও আলোচনা করেছি। বলেছে একটা গাছে সঞ্চিত শক্তি যদি, মানে ধরো একটা গাছ, তার সঞ্চিত শক্তি হচ্ছে 5000 কিলো ক্যালোরি। খাদ্য শৃঙ্খলের মধ্যে থাকা, তাহলে গাছকে কে খাচ্ছে? এক্ষুনি আমরা পড়েছি গাছকে কে খাচ্ছে? ঘাস ফড়িং, তাই তো? ঘাস ফড়িংকে কে খাচ্ছে? ব্যাং। ব্যাংকে কে খাচ্ছে? সাপ। সাপকে কে খাচ্ছে? ময়ূর। তাহলে কি বলছে? গাছের মধ্যে সঞ্চিত শক্তি রয়েছে 5000 কিলো ক্যালোরি। তাহলে খাদ্য শৃঙ্খল, এটা খাদ্য শৃঙ্খলের মধ্যে থাকা এই ময়ূরের মধ্যে আনুমানিক কত শক্তি পৌঁছাবে? আমি কিছুক্ষণ আগে একটা কোশ্চেনে বুঝিয়েছি লিন্ডম্যানের সূত্রটা কি, তাহলে তোমরা এটা নিজেরা ক্যালকুলেট করো এবং বলো যে ময়ূরের মধ্যে কত কিলো ক্যালোরি এনার্জি এসে পৌঁছবে আলটিমেটলি। 4টে অপশন রয়েছে, কি কি রয়েছে? 5000 কিলো ক্যালোরি, 500 কিলো ক্যালোরি, 50 নাকি 5? কোনটা হবে সঠিক উত্তর? নিচে কমেন্টে লেখো।
ঠিক আছে, নিচে কমেন্টে লেখো যে সঠিক উত্তর কোনটা। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, জিন। জিন কোথায় থাকে? আচ্ছা, এই যে জিন, জিনের কাজ কি? মানে ধরো আমাদের হেরিডিটি মানে বংশ পরম্পরায় কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করা, এটা কাজ কার? জিন মানে বোঝাচ্ছি। মানে ধরো কিছু রোগ, যেমন ধরো ব্লাড সুগার বা ক্যান্সার, দেখবে ডাক্তারের কাছে গেলেই জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমার বাড়িতে মা বাবা বা তোমার পিসি মাসি কারুর কি ব্লাড সুগার রয়েছে, কারুর কি চোখের প্রবলেম রয়েছে? তো কিছু রোগ যেমন জেনেটিক্যালি হয়, ঠিক তেমনি আমাদেরকে দেখতে অনেকটা আমাদের মা বাবা বা মাসি পিসি বা আমাদের পূর্বপুরুষ কারুর মতন দেখতে হয়। তো কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা আমাদের বংশ পরম্পরায় কি হচ্ছে, চলে আসছে, এবং কিছু বৈশিষ্ট্য আমাদের আমরা হেয়ার স্ট্রেট হবে নাকি চোখের কালার কি হবে, তো সেইগুলোর বৈশিষ্ট্য নির্ধারণ করে হচ্ছে জিন। কোশ্চেনটা হচ্ছে জিন কোথায় অবস্থিত। দেখো জিন কোথায় থাকে, এই ধরো সেল রয়েছে, রাইবোসোম কি থাকে? রাইবোসোম হচ্ছে, এটা ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে এটা রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো রাইবোসোমের কাজ কি হয়? রাইবোসোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, এই জন্য রাইবোসোমকে আমরা কি বলি? প্রোটিন ফ্যাক্টরি বলি। এই যে আমরা বললাম এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে অনেক কি থাকে? ক্রোমোজোম থাকে। ঠিক আছে, এই যে ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে, মানে ক্রোমোজোমটা কি নিয়ে গঠিত? ডিএনএ নিয়ে গঠিত। এই ডিএনএ এর মধ্যে কি থাকছে? জিন থাকছে। তাহলে এখানে যেহেতু ডিএনএ অপশানে নেই, তাহলে জিন কোথায় থাকছে? জিন থাকছে হলো আমাদের ক্রোমোজোমে। ঠিক আছে, দেখো 3 বলে বি নম্বরটা বলেছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা কি থাকছে? দেখো মাইটোকন্ড্রিয়ার কাজ কি? আমাদের এটিপি তৈরি করা। মানে আমরা যদি বলি আমাদের শক্তি, পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলে, ঠিক আছে, শক্তি ঘর আমরা কাকে বলছি, তখন বলবো মাইটোকন্ড্রিয়াকে। 4 নম্বর বলেছে সাইটোপ্লাজম। আচ্ছা সাইটোপ্লাজম কোনটা? এই যে সেল, সেলের ভেতরে যে অংশটা থাকছে সেটাকে আমি কি বলছি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানে এই যে কোষ পর্দার ভেতরে এবং নিউক্লিয় পর্দার বাইরে যে অংশটা থাকে, যেখানে এই মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যে কোষীয় অঙ্গাণুগুলো, মোট কথা কোষ পর্দার ভেতরে যে অংশে থাকে সেটাকে আমি বলছি হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে জিন কোথায় থাকে? জিন থাকে নিউক্লিয়াসের ভেতর, যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের মধ্যে থাকা ডিএনএ, সেই ডিএনএ থেকে জিন। এখানে যেহেতু অপশানে কোনো ডিএনএ নেই, রয়েছে ক্রোমোজোম, তাই সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, ক্রোমোজোম। ক্লিয়ার? তারপরের কোশ্চেনটা দেখো, ক্লাইনিফেল্টার সিনড্রোমে কটা বার বডি থাকে? আচ্ছা বার বডিটা কি ভালো করে বুঝি। আমরা এক্ষুনি বলেছি যে আমাদের 44টা থাকে হচ্ছে অটোজোম, আর এক্স এক্স যদি থাকে সে হচ্ছে ফিমেল। এই যে এক্স 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 ক্রোমোজোম থাকছে, এই এক্স 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 ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভ থাকে, আর একটা এক্স ক্রোমোজোম থাকে হচ্ছে অ্যাক্টিভ মোডে। যেটা ইনঅ্যাক্টিভ থাকে মানে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সেইটাকে আমরা বলছি বার বডি। কি বলছি? বার বডি বলছি। ঠিক আছে, তাহলে একটা সেকেন্ড ভাবো, এই যে ক্লাইনিফেল্টার সিনড্রোম রয়েছে, এই ক্লাইনিফেল্টার সিনড্রোমের ক্যারিওটাইপটা কি? 44XXY। মানে এটা একটা ডিজিজ যেটা ক্রোমোসোমাল হয়, সেক্স ক্রোমোসোমাল হয়। মানে বেসিক্যালি তো এরা ছেলে হয়, কিন্তু কিছু মেয়েদের ফিচার্সও থাকে। তাহলে এক্স ওয়াই তো ছেলেদের মধ্যে থাকে, একটা এক্সট্রা এক্স ক্রোমোজোম রয়েছে, তাহলে এর বার বডির সংখ্যা কত হবে? 0 হবে নাকি 1 হবে নাকি 2 হবে নাকি 3 হবে? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর যেটা হবে সেটা নিচে কমেন্টে লেখো, যে এই ক্যারিওটাইপের মধ্যে কটা আমাদের বার বডি থাকছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। অ্যান্টি ডাইউরেটিক হরমোনের অভাবে কোন রোগ হচ্ছে? এডিএইচ একটা হরমোন,
যেটা আমাদের নিঃসৃত হয় ব্রেন থেকে। এই অ্যান্টিডাই ইউরেটিক হরমোনের অভাবে কোন রোগ হচ্ছে? দেখো, প্রথমে রয়েছে ডায়াবেটিস মেলিটাস। এটা কিসের অভাবে হয়? এইটা হয় হচ্ছে যদি আমাদের ইনসুলিন কম ক্ষরণ হয়। কোথা থেকে? প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াস থেকে যদি কোনোভাবে ইনসুলিন কম ক্ষরণ হয়, তাহলে আমাদের যে রোগটা হয় সেই রোগটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। তারপর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। এটা হচ্ছে যদি এডিএইচ হরমোন কম ক্ষরণ হয়, তাহলে আমাদের এই ডায়াবেটিস ইনসিপিটাস এই রোগটা হয়। গয়টার কি হচ্ছে? আমাদের গলার সামনের অংশটা ফুলে যায়, আয়োডিনের অভাবে হয়। আর কি হয়? আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডটা কি হচ্ছে ফুলে যাচ্ছে, তখন কি হচ্ছে আয়োডিনের অভাবে আমাদের গয়টার রোগ হচ্ছে। অ্যাডিসন ডিজিজ মানে কি হচ্ছে? অ্যাড্রিনাল কর্টেক্সের যে কর্টিসল হরমোনের কি হচ্ছে অভাবে আমাদের অ্যাডিসন ডিজিজটা হচ্ছে। ডিজিজ কিন্তু মিসলেনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই প্রথম থেকে শেষ অবধি কিন্তু এই যে ভিডিওটা কিন্তু তোমরা ভালো করে দেখবে, কারণ ডিজিজ থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। তাহলে এডিএইচ এর অভাবে কোন রোগ হচ্ছে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, ডায়াবেটিস ইনসিপিটাস। পরেরটা তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউরিয়া। ইউরিয়া প্রধানত কোন অঙ্গে উৎপন্ন হয়? দেখো, অগ্নাশয়। অগ্নাশয় তো ইনসুলিন আমাদের রিলিজ করে, ঠিক আছে। প্লীহা কি করে? এই প্লীহার মধ্যে আরবিসি কি হচ্ছে ধ্বংস হয়। দেখো, আমরা সবাই জানি এই কোশ্চেনের অনেকে উত্তর দিয়ে দেবে অপশন এ, বৃক্ক। কারণ বৃক্কের মাধ্যমে ইউরিয়া সাধারণত আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। তাই এখানে যখনই দেখবি ইউরিয়া প্রধানত কোন অঙ্গে উৎপন্ন হয়, কার মাধ্যমে রিলিজ হয় বলিনি, কোন অঙ্গে উৎপন্ন হয়, সঠিক উত্তর বৃক্ক হবে না যকৃৎ হবে? সঠিক উত্তর হবে হচ্ছে যকৃৎ। ইউরিয়া তৈরি হয় তো যকৃতে, কিন্তু বেরোয় বৃক্কের মাধ্যমে। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, যকৃৎ। মনে থাকবে। অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয়? অ্যান্টিবডি যে তৈরি হচ্ছে, এই অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হচ্ছে? দেখো, প্রথমটা হচ্ছে লোহিত রক্তকণিকা। রক্তের একটা প্রধান ইম্পর্টেন্ট কণিকা যদি বলি, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, যেটাকে সংক্ষেপে আমরা বলি আরবিসি। সেকেন্ড হচ্ছে প্লাজমা, এটাও রক্তের একটা ইম্পর্টেন্ট পার্ট। 3 নম্বর হচ্ছে প্লেটলেট, এটাও রক্তের ইম্পর্টেন্ট পার্ট। 4 নম্বর বলছে নিউরন। নিউরন হচ্ছে নার্ভাস সিস্টেমের পার্ট। মানে আমাদের কোনো জায়গায় টাচ লাগলো, গরম কি ঠান্ডা, আমরা যে খাবারটা খাচ্ছি সেটা কিরকম, সব কিছু ইয়েতে আমাদের ব্রেনে পাঠানো মেসেঞ্জারের মতন কাজ করে। নার্ভাস সিস্টেমের ইউনিট বা একক বলতে পারি নিউরন। তাহলে এই যে 4টে অপশন রয়েছে, বুঝতেই পারছো নিউরন তো হবে না। তাহলে অপশন এ, বি আর সি এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? আচ্ছা, এই যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে ব্লাডের কোন একটা ব্লাড সেল থেকে, অ্যান্টিবডিটা কি? অ্যান্টিবডি হচ্ছে, ধরো আমাদের শরীরে কোনো ফরেন পার্টিকেলস ঢুকলো, তো অ্যান্টিবডি কি করে? ওই ফরেন পার্টিকেলসকে মেরে ফেলে, মেরে ফেলে আমাদের শরীরকে রক্ষা করে। তো অ্যান্টিবডি হচ্ছে সেই পার্টিকেল যে হচ্ছে সবসময় ঢাল তরোয়াল নিয়ে তৈরি একদম ওই ফরেন পার্টিকেলস এর সাথে যুদ্ধ করার জন্য। তো এই সেই অ্যান্টিবডি কোথায় তৈরি হচ্ছে বলতে হবে। এ, বি এবং সি এর মধ্যে সঠিক উত্তর কোনটা? আমরা পরের কোশ্চেনে চলে আসছি। এইটা তো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলো কি হবে? যারা দূরের জিনিস ভালো করে দেখতে পাচ্ছে না, যারা দূরের জিনিস ভালো করে দেখতে পাচ্ছে না, তাদের কি রোগ হয়? যারা দূরের জিনিস ভালো করে দেখতে পায় না, তাদের কি ডিজিজ হয়? আর মানে ধরো আমি বা আমার কোনো বন্ধু দূরের জিনিস ভালো করে দেখতে পাচ্ছে না, তাদের ধরো দূরে ধরো দূরের জিনিস কেউ ভালো করে দেখতে পায় না, তাদের পাওয়ারটা কি হয়? তাদের মাইনাস পাওয়ার হয়। আচ্ছা, তাদের যে ডিজিজটা হয় সেটাকে আমরা বলি মায়োপিয়া, ঠিক আছে। আর
যারা কাছের জিনিস দেখতে পায় না, যারা কাছের জিনিস মানে দূরের জিনিসটা ভালো করে দেখতে পাচ্ছে না, আর যারা কাছের জিনিস ভালো করে দেখতে পাচ্ছে না তাদের যে ডিজিজটা হয় সেটাকে আমরা বলি হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া। তাহলে দূরের জিনিস যারা ভালো করে দেখতে পাচ্ছে না তারা যে লেন্সটা ইউজ করছে সেটা কি উত্তল লেন্স নাকি অবতল লেন্স? কারণ সিলিন্ড্রিক্যাল লেন্স কখন ইউজ হয়? আচ্ছা, আমাদের যে ইমেজটা তৈরি হয় সেটা চোখের কোথায় তৈরি হয়? এই ধরো চোখের পাটটা ভালো করে দেখো, এইটা হচ্ছে চোখের, এই যে রেটিনাতে ইমেজ ফরমেশন হয়। আর যাদের মাইনাস পাওয়ার থাকে মানে দূরের জিনিস ভালো করে দেখতে পাচ্ছে না, তাদের ইমেজটা ফরমেশন হয় রেটিনার বাইরে। আর যারা কাছের জিনিস ভালো করে দেখতে পাচ্ছে না তাদের রেটিনাতে ইমেজ ফরমেশন তো হয় না, কাছে ইমেজ ফরমেশন হয়। তাহলে কারা সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করে? যাদের এই কর্নিয়ার ব্যাসার্ধটা না কোনোভাবে বিঘ্নিত হয়েছে এবং তাদের যে ইমেজ ফরমেশনটা হয় সেই ইমেজটা কিন্তু ভালোভাবে তৈরি হয় না, মানে ঝাপসা তৈরি হয়। এখানে কিন্তু ইমেজ ঠিক করে তৈরি হচ্ছে, এখানে ইমেজ ঝাপসা তৈরি হলে আমরা তখন সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করি। তাহলে বুঝতেই পারছো যে সিলিন্ড্রিক্যাল লেন্স কিন্তু হবে না। তাহলে কোনটা হবে? এ, বি আর সি এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে নিচে তোমরা কমেন্টে লিখে পাঠাও, ঠিক আছে? এ, বি এবং সি এর মধ্যে কোন ক্ষেত্রে এই যে দূরের জিনিস দেখতে আমার অসুবিধা হচ্ছে, তো তখন আমরা কি ধরনের লেন্স ইউজ করব? ঠিক আছে, এরপর দেখো স্ট্রেস হরমোন আমরা কাকে বলছি ভালো করে বোঝো। স্ট্রেস হরমোন মানে কি? ধরো তুমি রাস্তায় বেরিয়েছো, রাস্তা পার করতে গেলে হঠাৎ করে একটা গাড়ি তোমার সামনে চলে আসলো, তুমি ভয় পেয়ে যাবে, স্ট্রেস থাকবে। তো সেই সময় তোমার শরীরে কোন হরমোন রিলিজ হবে? দেখো স্ট্রেস হরমোন আমরা বলি সাধারণত থাইরক্সিনকে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তো এই স্ট্রেস হরমোন আমরা কাকে বলছি? চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে প্রথমেই রয়েছে দেখো থাইরক্সিন। এই থাইরক্সিন হরমোন বেরোয় হচ্ছে কোথা থেকে? কোথা থেকে থাইরক্সিন হরমোন বেরোয় নিচে কমেন্টে লেখো। এই যে থাইরক্সিন হরমোন, ধরো তোমার বন্ধুকে তুমি অনেক বছর পর দেখলে, তো সে বন্ধু হঠাৎ করে খুব রোগা হয়ে গেছে, মানে আমাদের মেটাবলিক রেটটাকে বজায় রাখে। তো থাইরক্সিন হরমোন কিন্তু আমাদের রোগা বা মোটা হঠাৎ করে সেটার উপর নির্ধারণ করে হচ্ছে থাইরক্সিন হরমোন। ইনসুলিন আমরা সবাই জানি আমাদের শরীরে ব্লাড সুগারকে কন্ট্রোল করে। স্ট্রেস হরমোন আমরা কাকে বলছি? অ্যাড্রিনালিনকে। আর প্রোজেস্টেরন আমাদের কি বলি? প্রেগনেন্সি হরমোন। আমরা কোনো ফিমেল যখন প্রেগনেন্ট থাকে তার যে প্লাসেন্টাটাকে ঠিকঠাক বজায় রাখা এবং আমাদের পিরিয়ডস এর সময়ও কিন্তু প্রোজেস্টেরন হরমোন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। পরের কোশ্চেনটা দেখো, SER যার ফুল ফর্ম হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যেটা কোথায় থাকে? যেটা সেলের ভেতরে থাকে। এই যে এসিআর এর কাজ কি? আচ্ছা, এসিআর এর মধ্যে কি রাইবোসোম উপস্থিত থাকে? এসিআর এর মধ্যে স্মুথ, কোনো রাস্তায় যদি পাথর না থাকে তাহলে সেই রাস্তাটা স্মুথ হবে নাকি রাফ হবে? কোনো রাস্তায় যদি রাইবোসোম উপস্থিত থাকে তাহলে রাস্তাটা কি হবে? রাফ হবে। আর কোনো রাস্তায় যদি রাইবোসোম উপস্থিত না থাকে তাহলে সেই রাস্তাটা হবে গিয়ে স্মুথ। তাহলে রাইবোসোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হবে? প্রোটিন তৈরি করা। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হবে? এর তো রাইবোসোম নেই, তাই এর কাজ কি হবে? লিপিড সংশ্লেষ করা। চারটে অপশন রয়েছে, কি কি? প্রোটিন সংশ্লেষ হবে না, অ্যান্সার কি হবে? লিপিড তৈরি করা। মানে এটিপি উৎপাদন কার কাজ? মাইটোকন্ড্রিয়ার কাজ। আর কোষ বিভাজন কার কাজ? সেন্ট্রোজোমের কাজ। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হবে হচ্ছে 14B, লিপিড সংশ্লেষ করা। মনে থাকবে? পরের কোশ্চেনটা দেখো, ফ্লেম সেল মানে কোন প্রাণীর রেচন অঙ্গ, মানে যার মাধ্যমে শরীরের যে বজ্র পদার্থগুলো আমরা শরীর থেকে বাইরে বের করে দিই। তো এই ফ্লেম সেল কার শরীরের রেচন অঙ্গ? চারটে অপশন রয়েছে, কি কি রয়েছে? কেঁচো, হাইড্রা,
প্ল্যানেরিয়া নাকি তেলাপোকা? কোনটা হবে সঠিক উত্তর? নিচে কমেন্টে লেখো। এই যে ফ্লেম সেলের মাধ্যমে কে শরীরের বজ্র পদার্থ রিলিজ করে? পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি জলবাহিত রোগ? খুব আমি বলেছিলাম মিসলেনিয়াসে খুব কোশ্চেন আসে তোমার ডিজিজ থেকে। দেখো হাম, হাম কিন্তু কার মাধ্যমে ছড়ায়? হাম বায়ুবাহিত রোগ। টাইফয়েড এটা কিন্তু কন্টামিনেটেড ওয়াটার থেকে মানে ছড়ায়, মানে দূষিত জল থেকে। যক্ষা এটাও বায়ুবাহিত রোগ, এবং ইনফ্লুয়েঞ্জা এটাও বায়ুবাহিত রোগ। তাহলে এই যে চারটে অপশনের মধ্যে একমাত্র টাইফয়েড যেটা রয়েছে সেটা কি হয়? জলের মাধ্যমে ছড়ায়, মানে এটা জলবাহিত রোগ। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? 16 সঠিক উত্তর হবে 16 বি। ঠিক আছে। গাজরের রং কমলা হয় কেন? গাজরের রং তো হলুদও হতে পারতো, আবার গাজরের রং তো সবুজও হতে পারতো, নীল হতে পারতো, কমলা কেন হচ্ছে? কমলা হয় কিসের জন্য? ক্রোমোপ্লাস্টিডের কারণে, যেটা শুধুমাত্র উদ্ভিদেই প্রেজেন্ট থাকে। তাহলে এই যে জ্যান্থোফিল, ক্যারোটিন, অ্যান্থোসায়ানিন এই প্রত্যেকটাই হচ্ছে ক্রোমোপ্লাস্টিডের উদাহরণ। ঠিক আছে, বা টাইপস বলতে পারি। তাহলে ক্লোরোফিলটা কি? ক্লোরোফিল হচ্ছে ক্লোরোপ্লাস্টিডের ক্লোরোপ্লাস্টিড একটা, মানে ক্লোরোফিলের কারণে গাছের পাতার রংটা সবুজ হচ্ছে, এবং সব গাছের পাতা বেসিক্যালি সবুজই হয়। কেন না? ক্লোরোফিলের কারণে। তাহলে এই জ্যান্থোফিল, ক্যারোটিন আর অ্যান্থোসায়ানিন। আচ্ছা, কলার গায়ের রংটা হলুদ হচ্ছে কার কারণে? জ্যান্থোফিলের কারণে। তাহলে জ্যান্থোফিল হচ্ছে হলুদ রং। গাঁদা ফুলের কালার, কিছু গাঁদা ফুল দেখবে হলুদ রঙের হয়, কার কারণে? জ্যান্থোফিলের কারণে। কমলা হচ্ছে কিসের কারণে? গাজর, এই যে ক্যারোটিন হচ্ছে কমলা কালার তৈরি করছে, মানে অরেঞ্জ কালার। গাজরের রং কমলা হচ্ছে তাহলে কার কারণে? ক্যারোটিনের কারণে। আমরা দেখিনি অ্যান্থোসায়ানিনের কালারটা কি হয়? অ্যান্থোসায়ানিন কি কালার প্রস্তুত করে? দেখে ভায়োলেট কালার, বেগুনি কালার, বিটের কালার অ্যান্থোসায়ানিনের জন্য হচ্ছে। তাহলে গাজরের রং কমলা হচ্ছে কিসের কারণে? কি কারণে গাজরের রং কমলা হচ্ছে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, ক্যারোটিন। মনে থাকবে। পরের কোশ্চেনটা দেখো, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে একটা ইউনিসেলুলার অর্গানিজম, মানে এক কোষী প্রাণী। ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত? আমাদের 5টা রাজ্য রয়েছে। কি কি? প্রথম হচ্ছে কিংডম মনেরা, সেকেন্ড রয়েছে কিংডম প্রটিস্টা, তারপর রয়েছে ফাঙ্গি, 4 রয়েছে প্ল্যান্টি, আর 5 নম্বর রয়েছে অ্যানিমেলিয়া। কি রয়েছে? অ্যানিমেলিয়া। আমি লাস্ট থেকে যাই। অ্যানিমেল, অ্যানিমেলিয়া মানে অ্যানিমালস, মানে যার মধ্যে বাঘ, সিংহ, গরু, মানুষ, পিঁপড়ে সবকিছু পড়ছে। ঠিক আছে, আরশোলা, মানে অ্যানিমালস যেটাকে আমরা বলছি সেটা কার আন্ডারে পড়ছে? অ্যানিমেলিয়া। প্ল্যান্টি মানে আমাদের এই যে এনভায়রনমেন্টে যত উদ্ভিদ রয়েছে সব কিসের আন্ডারে পড়ছে? প্ল্যান্টির আন্ডারে পড়ছে। 3 নম্বর হচ্ছে কিংডম মনেরা, যার আন্ডারে কোনটা পড়ছে? এই ব্যাকটেরিয়া। সমস্ত ব্যাকটেরিয়া কার আন্ডারে পড়ছে? কিংডম মনেরার আন্ডারে। ফাঙ্গি মানে ছত্রাক। ঠিক আছে, মাশরুম আমরা খাচ্ছি, কিসের আন্ডারে পড়ছে? ফাঙ্গির আন্ডারে পড়ছে। প্রটিস্টা মানে কি? প্লাজমোডিয়াম। ঠিক আছে, এই ধরনের প্রজাতিগুলো কার আন্ডারে পড়ছে? কিংডম প্রটিস্টার আন্ডারে পড়ছে। 5টা রাজ্য আমাদের, তার মধ্যে ব্যাকটেরিয়া কার আন্ডারে পড়ছে? ব্যাকটেরিয়া পড়ছে কিংডম মনেরার আন্ডারে। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন সি, মনেরা। মনে থাকবে। আচ্ছা, খুব মানে কি বলবো, জনপ্রিয় বলতে পারি, মানে খুব নাম শুনেছি আমরা এই ডিজিজটার, আর প্রচুর বার কিন্তু এখান থেকে কোশ্চেন আসে যে ম্যালেরিয়া কোন অণুজীবের কারণে হয়? ম্যালেরিয়া কোন মশার দ্বারা হয়? এটা তো আমরা সবাই জানি, স্ট্রি অ্যানোফিলিস মশা। কিন্তু কোন, মানে কোন মাইক্রো অর্গানিজমটা দ্বারা হয়? দেখো 4টে অপশন রয়েছে। কি কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া নাকি ছত্রাক। আচ্ছা, এই যে ম্যালেরিয়া রোগটা সৃষ্টি করছে স্ট্রি অ্যানোফিলিস মশা, তো এই যে স্ট্রি অ্যানোফিলিস মশাটা কি কজেটিভ এজেন্ট বহন করে নিয়ে যাচ্ছে? প্লাজমোডিয়াম এসপি। কি?
প্লাজমোডিয়াম এসপি, মনে থাকবে প্লাজমোডিয়াম এসপি। এই যে প্লাজমোডিয়ামের আবার 4টে প্রজাতি হয়, যাই হোক সেটা আমরা পরে আলোচনা করবো। এই প্লাজমোডিয়ামটা আসলে কি, ব্যাকটেরিয়া না ভাইরাস না প্রোটোজোয়া? ছত্রাকনা। তাহলে 19-এর সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, প্রোটোজোয়া। প্লাজমোডিয়াম এক ধরনের প্রোটোজোয়া, মনে থাকবে সবার। লাস্ট কোশ্চেন, নিষেকের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? মানে ফুলের যে গর্ভাশয় রয়েছে সেটা কিসে পরিণত হয়? এই যে আমরা ফল খাচ্ছি, আম খাচ্ছি, ঠিক আছে, তারপর লিচু খাচ্ছি, এই যে ফল আমরা খাচ্ছি সেটা আসলে ফুলের কোন অংশটা পরিণত হচ্ছে? প্রথমে রয়েছে বীজ, ফুলের যে বীজ, ফুলের তো বীজ হয় না, 1 নম্বর কথা। মানে নিষেকের পর গর্ভাশয় ফলের বীজে তো কনভার্ট হয় না, ফুলের যে ওভিউল রয়েছে সেটা ফলের বীজে কনভার্ট হচ্ছে। তাহলে ফল কিসে কনভার্ট হচ্ছে? গর্ভাশয়। গর্ভাশয়টা ফুলের গর্ভাশয় ফলে কনভার্ট হচ্ছে। ভ্রূণ আর পুংকেশর এই দুটো হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? নিষেকের পর গর্ভাশয়, ফুলের গর্ভাশয় কিসে পরিণত হচ্ছে? ফলে পরিণত হচ্ছে। ঠিক আছে, এটা ছিল আমাদের মিসলেনিয়াসের কিছু প্রিভিয়াস ইয়ার এবং কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। ভালোভাবে প্রত্যেকটা এমসিকিউ পড়বে এবং আরো ইনফরমেশন পেতে হলে অবশ্যই কিন্তু প্রতিষ্ঠা এডুকেশনকে ফলো করতে হবে।